Bangladesh win by 54 runs. টি-20 বিশ্ব আসরে সুপার 10-এ বাংলাদেশ। বৃষ্টি আইনে 54 রানের জয় মাশরাফিদের। প্রথম বাংলাদেশি হিসেবে 100 রান তামিমের। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিংয়ের ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপিন্স থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের ওপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এর বেশি বাংলাদেশি। পরিচয় নিশ্চিত না হয় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি বাতিলের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে, মন্তব্য বাইরার। দেশটি কিছুই জানায়নি, বলছেন প্রবাসী কল্যাণ সচিব। এবং স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে একে অপরকে দুষছে জাসদের দুই পক্ষ। ক্ষমতার কাছাকাছি থাকা নিয়েই এই বিভাজন, অভিমত বিশ্লেষকদের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতে টি-20 বিশ্ব আসরের খবর। টি-20 বিশ্ব আসরে গ্রুপ এ থেকে সুপার 10 নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে তামিমের সেঞ্চুরির ওপর ভর করে 2 উইকেটে 180 রান সংগ্রহ করে টাইগাররা। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওমানের টার্গেট দাঁড়ায় 12 ওভারে 120 রান। টাইগার বোলারদের দাপটে 9 উইকেটে 65 রান করে ওমান, আর তাতেই 54 রানের জয় পায় মাশরাফিরা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। ধর্মশালায় আরও একটি বৃষ্টিবিঘ্নিত দিনে ওমানকে বড় ব্যবধানে হারিয়েই সুপার 10 নিশ্চিত করল টাইগাররা। মূল পর্ব নিশ্চিত, তবুও যেন জয়ের লাশে তেমন আগ্রহ নেই ম্যাচ বাহিনীর। সামনে যে অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। টস হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে যেন ভুলই করলেন ওমান অধিনায়ক। দেখে শুনে শুরু করেন সৌম্য তামিম। সৌম্য ক্রিজে কিছুটা ইতস্তত বোধ করে পেভিলিয়নে ফিরে গেল তামিম ছিলেন আপন ধারায়। প্রথম 2 ম্যাচের ধারা বজায় রেখে মাঠের চতুর্পাশে বইয়ে দেন 4 ছক্কার বন্যা। তামিমের সাথে সাব্বির যোগ দিলে আরো জোরদার হয় ব্যাটিং, গড়েন 97 রানের জুটি। সাব্বির 44 রানে আউট হয়ে গেল তামিম তুলে নেন বাংলাদেশের টি-20 ইতিহাসের প্রথম শতক, সাথে রেকর্ড গড়েন সহস্র রান ছুঁয়ে। নির্ধারিত 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 180। এরপর ওমান ব্যাট করতে নামলে তাসকিন প্রথম ওভারেই 0 রানে ফেরান ওপেনার জিশানকে। 2 দফা বৃষ্টি বাধা আসলে শেষ পর্যন্ত ওমানের টার্গেট দাঁড়ায় 120, তাও আবার মাত্র 12 ওভারে। সাকিবের 4 উইকেট আর বাকিদের বোলিং দৃঢ়তায় 12 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 65 রানে গুটিয়ে যায় ওমান, আর বাংলাদেশ স্পর্শ করে স্বপ্নের সুপার 10-এ। রায়হান মাসুদ, সময় সংবাদ। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া $68,000 ফিলিপিন্স ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম। 2 সপ্তাহ পর তদন্ত রিপোর্ট হাতে পেলেই জড়িতদের সম্পর্কে জানা যাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 4 ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি বিষয়ক ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানার সঙ্গে অর্থ বিভাগের সচিবের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক অর্থ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে দেরি করে জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্ত ও ওই অর্থ ফেরত আনতে করণীয় ঠিক করতে রোববার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন 4 ডেপুটি গভর্নর, অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানা। বৈঠক শেষে অর্থ বিভাগের সচিব জানান, বেশিরভাগ অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়ায় তা ফেরত আনতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। শ্রীলঙ্কা থেকে $20 মিলিয়ন ঠেকানো গেছে এবং ওর মধ্যে $19.93 মিলিয়ন আমরা অলরেডি ফেরত পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে নিউ ইয়র্ক ফেডে, সেখানে অলরেডি জমা হয়েছে। আর ফিলিপাইনের যে মানি লন্ডারিং কর্তৃপক্ষ আছে, তারা এই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে। ওইখান থেকে $68,000 ফেরত পাওয়া গেছে, আর বাকি টাকা ফেরত পাওয়া যায়নি। ইয়েতে ফিলিপাইন কর্তৃপক্ষ এটা উদ্যোগ নিচ্ছে। আর আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, আমি জানতে পারলাম যে তারা ফরেনসিক এক্সপার্ট করেছে। হ্যাকিং এর সঙ্গে দেশের ভেতরে নাকি বাইরের লোক জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। ইনভেস্টিগেশনটা শেষ হলে আমি জানতে পেরেছি আরো 2 সপ্তাহের মতো সময় লাগবে।
তারপর পুরো তাদের রিপোর্টটা পেলে সেই রিপোর্টটা পর্যালোচনা করে তখন বলতে পারবো যে এটা ভিতরের না একদম বাইরের অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল। এদিকে শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাফাই গেয়ে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। It appears যে আমাদের সাইবার protection program has flaws. It appears, I can't say definitely. There the Bangladesh had the audacity not to inform me to protect the secrecy and their work. I'm certainly going to take action on this audacity of Bangladesh, and you will hear about it soon. That's all. I will make a statement either afternoon or tomorrow. এই ঘটনা তদন্তে এফবিআই সহায়তা নেওয়া হবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান অর্থমন্ত্রী। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত দিক যারা দেখভাল করেন তাদেরও নজরদারিতে আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করছেন, দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় না আনলে বা এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে বিদেশে দেশের ব্যাংকিং খাত আস্থা সংকটে পড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সর্বশেষ তথ্যমতে ফেব্রুয়ারিতে দেশের রিজার্ভ পৌঁছেছে $28 বিলিয়ন। বাংলাদেশের মতো অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রার এই মজুদ বহির্বিশ্বে দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে দেশের রিজার্ভের অর্থ হ্যাকিং এর ঘটনায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে বিদেশি আস্থা সংকটে পড়ার। তবে দেশে বড় অঙ্কের রিজার্ভ থাকায় আমদানি রপ্তানিতে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আর্থিক খাতের সবচেয়ে অ্যাপেক্স ইনস্টিটিউশন হলো কেন্দ্রীয় ব্যাংক, মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তার যদি কোনো রকম প্রতিকার না হয়, তাহলে কিন্তু সেই আস্থার সমস্যাটা সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনা তো খুব একটা ঘটে না, বিরল। কাজেই আপাতত তো ভাবমূর্তিতে কিছুটা আঘাত আসছে, সেটা তো অ্যাভয়েড করা সম্ভব না। সেই ভাবমূর্তিকে আবার রিস্টোর করার জন্য আমাদের কাজ করতে হবে। দেশের ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে কোনো চক্র এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের। তাই প্রযুক্তির পেছনের ব্যক্তিদের দক্ষতার পাশাপাশি সততার দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। উন্নয়নশীল দেশ হিসেবে বেশ টাকা পয়সা হয়েছে, কাজে টাকা পয়সা হলে চোরের নজর পড়ে, ডাকাতের নজর পড়ে। আর দ্বিতীয়টা হলো সরকারকে একটু হেনস্থা করতে চায়। তারা টাকা বিনিয়োগ করে অনেক কাজে করেছে। অনেকদিন যাবৎ শুনে আসছি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে। তো এটা তো একটা আঘাত, বড় আঘাত। যতই মেশিন, যতই ক্রস চেকিং করুক সিস্টেম, পেছনের মানুষটা তো ইম্পর্টেন্ট। সেই জন্য এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে লোকটিকেও দক্ষতা থাকতেই হবে, প্লাস নির্ভরতা তার উপরে, তার সততা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মত অর্থনীতিবিদদের। গ্যারান্টি দিতে পারবে না। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনা তদন্তে প্রয়োজনে সহায়তা করবে গোয়েন্দা পুলিশ। জিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের কোনো সহায়তা চায়নি বাংলাদেশ ব্যাংক। আমরা রেডি আছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা ডিবি কিংবা সিটি কোথাও এখন পর্যন্ত আমাদেরকে আসলে জানানো হয়নি বা আমাদের সহায়তা প্রয়োজন আছে এটি এখন পর্যন্ত তারা আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তবে আমরা আমাদের কাছে সহায়তা চাইলে, কারণ এখানে আপনারা জানেন যে এখানে কাজ করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট অথরিটির মানে ওখানে অ্যাক্সেস লাগবে, সবকিছু নিয়েই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের সহায়তা চাইলে অবশ্যই আমরা এই তদন্ত কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত হব। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি বাতিলের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি মালয়েশিয়া। রোববার মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামসুন নাহার সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, মালয়েশিয়ার সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে সরকার। আমাদের দিক থেকে যেমন এমওর কার্যকারিতা, আমাদের যে লোক প্রেরণের যে প্রস্তুতি, সেগুলো আমাদের আছে।
এখন তারা অফিসিয়ালি এখন আমাদেরকে কিছুই জানায়নি। এখন এই বিষয়টাতে অফিসিয়ালি তারা আমাদেরকে কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা আর নতুন কোনো বক্তব্য নাই আমাদের। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি বাতিলের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বায়রা সভাপতি আবুল বাশার। রোববার মগবাজারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিক পাঠাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবারও চেষ্টা করা হবে বলে জানান তিনি। আসলে কি তাদের লোকের প্রয়োজন আছে কি না নাই, নাকি এটা কোন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আমাদের দেশ থেকে লোক থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র কিনা, এটা না দেখে না বুঝে দুই পক্ষই এই এমইউ স্বাক্ষর করে আমার মনে হয় আমাদের দুই দেশের জন্যই অসম্মানজনক। মালয়েশিয়া যে আমরা লোক পাঠাতে পারলাম না, আমাদের ক্ষতি হবে, তাও আমি মনে করি না। আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে লোক নিচ্ছে সেভাবে এটা অব্যাহত থাকলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে, আমরা সফলতার সাথে। বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর বন্দি জীবন কাটাচ্ছেন 13,000-এরও বেশি বাংলাদেশে। শুধু গত এক বছরে বন্দির সংখ্যা বেড়েছে প্রায় 6,000। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো সম্ভব। অভিবাসন বিশেষজ্ঞের মতে, শুধু ফিরিয়ে আনায় নয়, সে দেশ থেকে প্রাপ্য অধিকার নিয়েই যেন তারা ফিরতে পারেন সে উদ্যোগ নিতে হবে। এহসান জুয়েলের রিপোর্ট। দুবেলা দুমুঠো আহার আর একটু সুখের আশায় তাদের স্বদেশ ছেড়ে যাওয়া, কখনো ঝুঁকি নিয়ে অবৈধ পথে, কখনো দালালের খপ্পরে পড়ে তাদের ঠাঁই এখন ভিন দেশের কারাগারে। তবে অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকার পরও চাকুরিদাতার প্রতারণার কারণে অনেককে যেতে হচ্ছে কারাগারে। সরকারি হিসেবে বিশ্বের 37টি দেশে গত বছর যেখানে প্রায় 7,000 বাংলাদেশি বন্দী ছিল, বর্তমানে সে সংখ্যা 13,024 জন। এর মধ্যে সর্বোচ্চ প্রায় 4,000 বন্দী রয়েছেন ভারতে। আটককৃতদের মধ্যে 55 জন বন্দী রয়েছেন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে বিদেশের কারাগারে আটক থাকলেও তাদের মুক্ত করে আনতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনেক সময় ভুয়া নাগরিক শনাক্ত করতে সময় ক্ষেপণ হয়। তারা অব্যাহতভাবে আমাদেরকে বলেন এরা বাংলাদেশের নাগরিক, ফেরত নিয়ে আসতে হবে। আমরা তাদেরকে যেসব এভিডেন্স দিতে বলি তারা দিতে পারেন না। তখন একটা স্টেলমেট তৈরি হয় একটা লম্বা সময়। দেখা গেল ওই 200 জনের মধ্যে হয়তো 2 জন সত্যিকার অর্থে বাঙালি আছে, তো তখন ওই 2 জনকে বা 5 জনকে ওখান থেকে বের করে নিয়ে আসা এটা সময় সাপেক্ষ ব্যাপার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পথে যাওয়া বন্দীদের দেশে ফিরিয়ে আনার সময় লক্ষ্য রাখতে হবে সে দেশ থেকে তাদের ন্যায্য পাওনা আদায় হয়েছে কিনা। শুধুমাত্র ডিটেইনিদের ফিরে আনা না, তাদের ন্যায্য যেই অধিকার সেটা যেন নিশ্চিত হয়। এমন বহু সংখ্যক বাংলাদেশি বিভিন্ন শ্রম গ্রহণকারী দেশগুলোতে আছেন যেখানে তারা বৈধ কাগজপত্র তারা সেই সমস্ত দেশে নিয়ে গেছেন, তারা বাধ্য হয়েছেন তাদের চাকরি থেকে ছেড়ে দিতে। তিনি যদি এখন একটা অনিয়মিত অবস্থায় থেকে থাকেন, তার জন্য যে একটা আইনি লড়া এবং সে তাকে যেন তার ন্যায্য পাওনা তিনি যেন পেতে পারেন, এই ব্যাপারেও কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে। যেসব দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন নেই, সেসব দেশের তথ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। তাই সরকারি হিসেবে বিদেশে বন্দীর সংখ্যা 13,000 বলা হলেও বাস্তবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কার্গো বিমান চলাচলে যুক্তরাজ্য যেসব শর্ত দিয়েছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনের সাথে সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, আগামী 31 মার্চের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কি তারা যাচ্ছেন, কোন কোন জায়গায় শর্ট টার্ম কি যাচ্ছেন, মিড টার্ম কি যাচ্ছে, এটা তারা ছোট একটা তালিকা মতো তারা দিয়েছে। আমরা এর ভিত্তিতে ইতিমধ্যে আমাদের এক্সপার্টরা বসছেন, তারা বসে বিস্তারিত করে ওদের সাথে যোগাযোগ করবেন, যাতে বাইরের কোনো সাহায্য লাগবে কিনা সেটা দেখবেন, সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তারা পলিটিক্যালি মনে করে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার অফ ইউকে, সুতরাং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল ফল আউট আছে তারা ভালো করে জানেন। আমি মনে করি যে আমাদের চেষ্টা মতো কোনো ত্রুটি থাকবে না। রাজধানীর ড্যামরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে আটক করেছে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, রোববার রাত 9টার দিকে মাতুয়াইলের বাগবাড়ি এলাকার একটি বাসার 6 তলা থেকে গোপন বৈঠককালে তাদেরকে আটক করা হয়।
এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও বোমা উদ্ধার করা হয়। জেএমবির ময়মনসিংহ জেলা শাখার আমির হুদাইফা আকন্দ সহ 5 জনকে আটক করা হয়েছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে র্যাব। যে সকল এক্সপ্লোসিভ সহ অন্যান্য জিনিসপত্র পেয়েছি এবং তাদেরকে যে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পারিপার্শ্বিকতায় এটা নিশ্চিত যে তারা সামনের কোনো উপলক্ষতে এরকম কোনো বোমা বর্ষণের ঘটনা ঘটিয়ে নাশকতার সৃষ্টি করতে পারত বলে আমাদের কাছে অনুমত এখন মনে হচ্ছে। এবং 30 সালে 2014 সালে যে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে, যেহেতু সে ময়মনসিংহ জেলা আমির, জেএমবির আমির, সেক্ষেত্রে আমরা অবশ্যই তার সঙ্গে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় কিনা, কতটুকু সম্পৃক্ত ছিল কিংবা ওই লিঙ্কের সঙ্গে অন্য কোনো আছে কিনা, সেটা অবশ্যই আমরা এই জিনিসটাকে তাদের জিজ্ঞাসাবাদে আমাদের কনসিডারের মধ্যে নিয়ে আসবো। প্রবেশের সময় আরো থাকছে। নৈরাজ্যের বিরুদ্ধে অভিযানের পর রাজধানীতে 24 ঘন্টার ধর্মঘটে গেল অটোরিকশা চালকরা। 900 টাকার বেশি জমা নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। গণভবনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত কমিটির সভা। রোববার এই সভা হয়। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন সংক্রান্ত কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা সহ বিভিন্ন বিষয় সভায় আলোচনা হয় বলে জানা গেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়াতে সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির 2টি শিক্ষা প্রতিষ্ঠানকে বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের আলাদা বাসের ব্যবস্থা করা গেলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে। নিটল নিলয় গ্রুপের দেয়া 35 আসনের 7টি বাসের চাবি তুলে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের হাতে। এর আগে শেখ ফজিলাতুন্নেসা কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহীর হাতে একটি 4D আল্ট্রাসোনোগ্রাম মেশিন হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। দলীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে মতভিন্নতায় আবারও ভেঙেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভক্তির জন্য স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে এক পক্ষ আর এক পক্ষকে দুষছে। বিশ্লেষকরা বলছেন, কোনো আদর্শগত দ্বন্দ্ব নয়, ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই বিভক্তি। খান মোহাম্মদ রুবেলের রিপোর্ট। ৭১-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে 1972 সালের 31শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে 1980 সালে রাজনীতির অস্থির সময়ে প্রথম ভাঙনের মুখে পড়ে দলটি। জাসদ ভেঙে গঠন করা হয় বাসদ। 86 সালে কাজী আরেফ ও হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ পুনর্গঠন কেন্দ্র গড়ে ওঠে, যা পরে পরিচিতি পায় জাসদ ইনু হিসেবে। 88 সালে দলটি আবার ভেঙে 7 ভাগে বিভক্ত হয়। 97 সালে জাসদ ইনু, জাসদ রব ও বাসদের একাংশ মঈনুদ্দিন খান বাদলের উদ্যোগে ঐক্যবদ্ধ হলেও 2002 সালে আসম আব্দুর রবের নেতৃত্বে আলাদা হয়ে যায় একটি অংশ। আর 2004 সালে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ 14 দলীয় জোটে যোগ দেয়। সবশেষ শনিবার শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আলাদা হয়ে যায় আরেকটি অংশ। কাউন্সিল অধিবেশনের বাইরে রাস্তাঘাটে কারো চত্বরে কোনো ব্যক্তি কোনো কমিটি ঘোষণা করার বিধান জাসদের কখনো ছিল না। এই ভাঙন কর্মটির সাথে আচরণ এবং দীর্ঘদিনের জমে থাকা যে ক্রোধ, সেটার বিস্ফোরণে তাদের অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী আচরণের জন্য প্রধানত এই বিক্ষোভের জন্ম হয়েছে। আর্থিক অস্বচ্ছতার কোনো অভিযোগ না সরকার, না সাংবাদিক, না কোনো কর্মী উত্থাপন করতে পেরেছেন। এইটা ডাহা মিথ্যা কথা। এদিকে দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতি পর্যবেক্ষণ করছেন এমন ব্যক্তিরা বলছেন, 75-এর 7ই নভেম্বরের পর জাসদের আদর্শিক মৃত্যু হয়েছে। আর বর্তমান সময় ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য লড়াই করছে দলটি। আর এই ভাঙন সেই দ্বন্দ্বের ফল। জাসদের যে রাজনীতিটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। সেটাতে ছেদ পড়েছে 7ই নভেম্বরে। এরপর থেকে কিন্তু আপনি দেখবেন যে জাসদের রাজনীতিটা কিন্তু আবর্তিত হচ্ছে কোনো একটা বড় দলের অনুকম্পা নিয়ে সার্ভাইভ করা। আবার অনেকেই হয়তো ভাবছে যে না, আমাদের আলাদা হওয়া দরকার, নাইলে মান সম্মান থাকছে না। তিনি আরো বলেন, সমাজতান্ত্রিক বিপ্লব ও সাম্যবাদের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এই দলটির এমন পরিণতি সুস্থ রাজনীতির জন্য কখনোই কাম্য নয়। জাসদের মধ্যে আপনি দেখবেন যে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক প্রবাসের সময় আরো থাকছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে আসন বণ্টনে বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। তৃণমূলের ইশতেহারের কড়া সমালোচনা বিজেপির। রাজধানীর বনশ্রীতে 2 সন্তান হত্যাকাণ্ডে অভিযুক্ত মা মাহফুজা মালেক জেসমিন আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জেসমিন। এর আগে দ্বিতীয় দফা 5 দিনের রিমান্ড শেষে বিচারকের খাস কামরায় আসামিকে নেওয়া হয়। গত 29 ফেব্রুয়ারি বনশ্রীর বি ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের 2 সন্তানের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় 2 শিশুর বাবা বাদী হয়ে তার স্ত্রী মাহফুজা মালেক জেসমিনকে আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। রোববার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া নির্বাচন যেন কোনোভাবে ব্যাহত না হয় সে ব্যাপারে কাজ করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রথম পর্বে নির্বাচন 22 তারিখে হচ্ছে, সে সকল প্রস্তুতি আমাদের আছে। সেখানে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসছে যে কিছু সংঘর্ষ হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য বলেছি যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কারো যদি অবহেলা দেখি এই ব্যাপারে তাহলে আমরা তাদেরকেও ছাড় দেব না। আমরা এই ধরনের যে পদক্ষেপ নিতে বিন্দু মাত্র আমরা পিছপা হব না, কারণ আমরা চাচ্ছি একটা স্থানীয় নির্বাচনের এক নিম্নতম পর্যায়ে যে নির্বাচনটা সেটা সৌহার্দ্যপূর্ণভাবে যেন হয়। এবার প্রবাসের খবর। বাংলাদেশ থেকে যাওয়া নতুন শ্রমিকদের প্রবাসের আইন কানুন, সামাজিক রীতিনীতি এবং আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সৌদি আরবের বিভিন্ন ইসলামিক সেন্টারে কর্মরত বাংলাদেশি প্রশিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি। রোববার রাজধানী রিয়াদের পশ্চিম ধীরা ইসলামিক সেন্টারে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সৌদি সরকারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আলোচনা সভার সভাপতিত্ব করেন আব্দুল রফ আফফান। প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামী ভাষ্যকার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। এ সময় রাষ্ট্রদূত ও প্রধান আলোচককে সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পরে দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ আবুল হাসান সহ প্রবাসীরা বক্তব্য দেন। বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে লক্ষ্য হাতে নিয়েছে তা অর্জনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বড় ভূমিকা রাখছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশে বিনিয়োগ করতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। সংগঠনের সভাপতি মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে ও সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দুবাই কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল সহ অনেকে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফোবানার 30তম সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। সম্মেলনে 2 থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিনের এই সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আয়োজকরা। ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি জানিয়েছে, এবারের আয়োজনকে সব দিক থেকে ব্যতিক্রমী করে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আয়োজক কমিটি ছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফোবানার নেতাকর্মীরা। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি রফিক আজাদ ও চলচ্চিত্র নির্মাতা চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর বন্ধু ও গুণগ্রাহীদের উদ্যোগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক শোক সভার আয়োজন করা হয়েছে। শনিবার ফুল দেওয়ার মধ্য দিয়ে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলরুমে তাদের স্মরণ করেন প্রবাসীরা। শোকসভায় ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুল কায়েস, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, লেখক হাসান ফেরদৌস, শিল্পী কালীপদ দাস, শিল্পী তাজুল ইমাম ও চিত্রশিল্পী গোলাম মোস্তফা চারু সহ বক্তব্য দেন আরো অনেকে। রফিক ভাই ভালো থাকুন। আপনি জুনিয়র সন্ধান পেয়েছেন, আপনি আর্কেডিয়ায় আছেন। আর্কেডিয়ায় যাদের আরাধ্য তারা নিশ্চয়ই
অপেক্ষায় আছে আপনার সঙ্গে সাক্ষাতের। কবি রফিক আজাদের চেয়ে এখানে দাঁড়িয়ে কিন্তু বেদনা বোধ করছি অনেক বেশি সেই ব্যক্তির জন্য। মিঠুর চলে যাওয়াটি সম্ভবত আরো পরিণত বয়সে চলে গেলে পরে যত না হতো তার চেয়ে বেশি আমাদেরকে আঘাত করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের ক্ষেত্রে বামপন্থী দলগুলোর সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছু আসনে প্রার্থী বাছাইয়ের কাজ এগোচ্ছে জানিয়ে শিগগিরই জটিলতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন দু দলের নেতারা। এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৃণমূলের নির্বাচনী ইশতেহার দেওয়ার পর দিন দলটির কড়া সমালোচনা করল বিজেপি। শনিবার সন্ধ্যায় কলকাতায় দলীয় অফিসে সংবাদ সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, সিঙ্গুরে বিজেপি ছাড়া কেউ কারখানা করতে পারবে না। উনি তখন বলেন যে 68 লক্ষ লোককে চাকরি দিয়েছেন। আমরা হিসাব করে দেখলাম যে 77,257টা বুথে প্রতি বুথে 80 জনের চাকরি পাওয়ার কথা এই হিসাব অনুযায়ী। আমি গ্রামে গঞ্জে যাই, লোককে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বুথে কেউ চাকরি পেয়েছে? আজ পর্যন্ত আমাকে কেউ হ্যাঁ বলেনি। তো এই চাকরিগুলো কে পেলো? ভূতে পেলো না অন্য রাজ্যের থেকে গিয়ে চাকরিগুলো নিয়ে গেল? এটা আমার চিন্তার বিষয়। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট 2 দফায় 168টি আসনের প্রার্থী ঘোষণা করে। পাশাপাশি কংগ্রেসও 2 দফায় 107টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। কংগ্রেসের দাবি অনুযায়ী ন্যূনতম 80 আসনও ছাড়তে রাজি হয়নি বামফ্রন্ট। এছাড়া কিছু আসনে দুই দলই প্রার্থী ঘোষণা করায় বামফ্রন্ট কংগ্রেসের জোটে টানাপোড়েন শুরু হয়। সমস্যা সমাধানে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। বৈঠক সফল হয়েছে বলে শনিবার দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হয়ে গেছে, তাই আসন্ন নির্বাচন হবে। সেখানে কংগ্রেসের যে শেয়ার, সেই শেয়ার অনুযায়ী কালকে আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা কোথা থেকে আমরা প্রার্থী তালিকা তৈরি করছি। ঠিক একইভাবে আজও আমরা 32টি যেখানে যেখানে কংগ্রেসের নির্বাচিত সদস্য আছে সেই রকম 32টি বিধানসভার তালিকা আমরা তৈরি করলাম। বামপন্থীরা এই জোটকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চান বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক ও বিধানসভার বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রের। তিনি বলেন, রাজ্যে তৃণমূল ও বিজেপির আক্রমণের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাইছেন। আমরা চাই বিভ্রান্তি দূর হোক, যাতে ইতিবাচক অগ্রগতি ঘটে। বামফ্রন্ট কংগ্রেসের জোট নিয়ে জোটের পাশাপাশি বিজেপিও রাজ্যের 80% আসনে প্রার্থী দিতে পারেনি। তৃণমূল ছাড়া নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেনি রাজ্যের প্রধান এই তিন রাজনৈতিক দল। বিরোধীদের এই দুর্বলতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দিনরাত জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সময় সংবাদ, কলকাতা। নির্বাচনী ইশতেহার প্রকাশের পর প্রথম ছুটির দিন রোববার কলকাতায় জোরে সোরে প্রচার শুরু করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দক্ষিণ কলকাতার জোকা থেকে বেহালায় পদযাত্রা করেন। তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। এ সময় রাস্তার দুপাশে হাজার হাজার সমর্থক অবস্থান নেয়। সন্ধ্যায় বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ড তার পদযাত্রা শেষ হয়। এটি ছিল তার তৃতীয় পদযাত্রা। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামবাজার থেকে ডোরিনা ক্রসিং ও শনিবার মমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। এদিকে নন্দীগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে সোমবার শিলিগুড়ি মাটিগাড়া হয়ে ফাঁসি দেওয়াই প্রচারের পাশাপাশি স্মরণসভা করবেন মমতা। এরপর শিলিগুড়ি থেকে কার্শিয়াং, কালিম্পং, কালচিনি, মাদিরাহাট, ধূপগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রামে সভা সেরে কলকাতা ফিরবেন। আইভরি কোস্টের উপকূল সংলগ্ন অবকাশ যাপন কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় 4 জন ইউরোপীয় পর্যটক সহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় গ্র্যান্ড বাসাম শহরের এল ইতোইলে দুসুদ হোটেলে রোববার একদল মুখোশধারী ভারী অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘেরাও করে। ভ্রমণের এ মৌসুমে স্থানীয়দের পাশাপাশি অসংখ্য বিদেশি পর্যটক এই অবকাশ কেন্দ্রে ছুটি কাটাতে আসেন। 2002 সালে পশ্চিম আফ্রিকায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লেও একমাত্র আইভরি কোস্ট শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছিল। তবে এখন দেশটি জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের।
বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল কথাটির যথার্থতা আবারও প্রমাণ করলেন এই টাইগার হার্ড হিটার। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেই সাথে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরিও করেছেন চট্টগ্রামের ছেলে তামিম। তামিমের রেকর্ড ভরা সেই ইনিংসের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে একের পর এক রেকর্ডের জন্ম দেয়া সাকিব আল হাসান যদি হন বাংলাদেশের প্রাণ, তাহলে তামিম ইকবাল সেখানে হৃৎপিণ্ড। ব্যক্তিগত জীবনে এই দুই বন্ধু দেশের হয়েও যেন প্রতিযোগিতায় নেমেছেন কে কার আগে কোন রেকর্ডটাই বা করবেন। তামিম সাকিবের সেই প্রতিযোগিতাকে চিত্রপটে সাজালে বলতেই হবে ধর্মশালায় তামিম যেন মঞ্চস্থ করলেন সেই চিত্রপটের একটি দৃশ্য। ঠান্ডা মেজাজে ধীর গতিতে ব্যাটিং শুরু করা তামিমের রুদ্রমূর্তি টের পেল ওমানের বোলাররা। তামিম ঝড়ে এমনই তুলোধুনো হলো আইসিসি সহযোগী দেশটি, হয়তো এই দৃশ্যটি তারা ভুলে যেতে চাইলেও পারবেন না। তবে ওয়ার্ল্ড টি-20-র এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন তামিম। প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন অপরাজিত 83 রানের চমৎকার এক ইনিংস। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করেন 47 রান। প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রানের ক্লাবে যোগ দিতে তামিমের প্রয়োজন ছিল 11 রান। ওমানের বিপক্ষে সুপার 10-এ ওঠার ম্যাচে শুরুটা মন্থর হলেও কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসে পঞ্চম ওভারে। লালচেতার পঞ্চম ওভারের তৃতীয় বলে 1 রান নিয়ে টি-20-তে 1000 রানের খাতায় নিজের নাম লেখান এই হার্ড হিটার ওপেনার। এর পরের গল্পে তামিমের ব্যাট যেন আরো খাপখোলা তলোয়ার। মাত্র 35 বল খেলে তুলে নেন টি-20 ক্যারিয়ারের পঞ্চম 50। সেখান থেকে সেঞ্চুরির পথে ওমানের বোলারদের ওপরে চালালেন বুলডোজার। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর সেঞ্চুরির জন্য মাত্র 25টি বল খরচ করেন তামিম। ইনিংসের 19তম ওভারে ওমানের বোলার বেলাল খানের করা তৃতীয় বলটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের জন্য স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল খান। লাল সবুজদের হয়ে গেলেন টি-20 ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান। আর সেঞ্চুরির পর এমন বিরচিত উল্লাস তামিমকেই তো মানায়। আসলে আমাদের ব্যাটিং এর শুরুতে ওদের বোলারদের লাইন লেন্থ অনেক ভালো ছিল, তাই দেখে শুনে খেলার চেষ্টা করেছি। পরে অবশ্য হাত খুলে খেলার পর ম্যাচটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। আর এই টুর্নামেন্ট খেলতে আসার আগে আমি আমাদের কোচ হাতুড়ি সিংহে কথা দিয়েছিলাম এবার তাকে আমি একটি সেঞ্চুরি উপহার দেব। কথা রাখতে পেরে আসলেই ভালো লাগছে। বাংলাদেশের ক্রিকেটার হিসেবেই নয়, প্রথম হিসেবে আরও রেকর্ডের জন্ম দিলেন এই ম্যাচে শেষ পর্যন্ত 103 রানে অপরাজিত থাকা তামিম। এবারে টি-20 বিশ্ব আসরের প্রথম সেঞ্চুরিটাও যে করলেন চট্টগ্রামের এই গর্ব। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Bangladesh win by 54 runs. টি-20 বিশ্ব আসরের সুপার 10-এ বাংলাদেশ 20টি আইনে 54 রানের জয় মাশরাফিদের। প্রথম বাংলাদেশি হিসেবে 100 রান তামিমের। রাজধানীর ডেমরা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্য আটক। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জানিয়েছে র্যাব। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিংয়ের ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপিন্স থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের ওপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এর বেশি বাংলাদেশি। পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। এবং বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি বাতিলের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে, মন্তব্য বাইরার। দেশটি কিছুই জানায়নি, বলছেন প্রবাসী কল্যাণ সচিব। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।